বিরতির পর আবারও ফিরে এলাম আজকের পর্বের রণক্ষেত্রে সম্মুখ সমরে। আমি একটু সুপর্ণদার কাছে যাব। প্রথমে সুপর্ণদা বেরিয়ে যাবেন, সুপর্ণদার কাছে যাচ্ছি। সুপর্ণদা, আপনার কাছে খুব সাফ কথা আপনি বলুন যে সিঙ্গুরকে ঠিক কিরকম দেখতে চাইছেন আগামী দিনে? সিঙ্গুরকে কি করে দেখতে চাইছি থেকে বড় কথা, 10 বছরে সিঙ্গুরের মানুষ অনেক কষ্ট ভোগ করেছে। এবং যেরকম একটি ছোট বাচ্চা ছোটবেলায় যদি খেলনাটা না পায়, বড় হয়ে তার হয়তো অনেক পয়সা হলো, কিন্তু তার ছোটবেলাটা হারিয়ে গেল, সেটা তাকে আর কোনোদিন ফেরত দেওয়া যাবে না। এখন অনেক সময় লাগবে তাদের যে ভেতরে ক্ষতটা পূর্ণ হতে। এটা শুধু জমিটাকে সে চাষযোগ্য করে তোলা ব্যাপার নয়, অনেকটা সময় লাগবে। আপনি যখন শাহনওয়াজ ভাইকে প্রশ্ন করছিলেন বা রাহুলের সাথে কথা বলছিলেন, আমার মনে হয় বব ডিলানের গানের সুর দিয়েই আপনি বোধহয় একটা বলার চেষ্টা করেছিলেন যে আর কতদিন লাগবে, মানে বব ডিলানের সেই ফেমাস গানটা দিয়েই বোধহয় আপনি বলার চেষ্টা করছিলেন। আমার মনে হয় সিঙ্গুর থেকে দুটো বার্তা যাচ্ছে, যেটা সারা ভারতবর্ষ দেখতে পাচ্ছে। একটা জিনিস, যে কোনো জিনিসই জনস্বার্থ বলে জমি জোর করে নিয়ে নেওয়া যায় না। কালকে জাস্টিস ভি গোপাল গৌড়া কিন্তু সেই কথাটাই বলেছেন যে পাবলিক পারপাস বা জনস্বার্থের কিন্তু একটা সঠিক মানে কিন্তু তৈরি হয়নি। সুতরাং বলপূর্বক যে ব্রুট মেজরিটি থাকলেও সরকার, যে কোনো সরকার যা কিচ্ছু করতে পারে, সেটা যে করতে তারা পারে না, সিঙ্গুর তার একটা জ্বলন্ত নিদর্শন। সো দ্যাট ইজ ওয়ান। At the same time, ব্রুট মেজরিটি বা নিঃসন্দেহে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে নাম্বার ম্যাটার করে, কিন্তু তার থেকে অনেক বেশি গণ আন্দোলন যে আরো বেশি তার জোরদার, সেটাও প্রমাণিত হলো। শুনুন, একটা হচ্ছে একটা স্টেরয়েড আপনাকে চট করে দিলে হয়তো আপনি খুব জোরে সেটা দৌড়ে যেতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, এমন কিছু ওষুধ থাকতে পারে, আমি অল্টারনেট মেডিসিনটা কোনো নাম বলবো না, কেন একজন জিজ্ঞেস করলেন যে আপনি ওটাকেই নর্ম ধরে নিচ্ছেন কেন আর আমাদেরটা অল্টারনেট ধরছেন। সুতরাং একটা ব্রাঞ্চ অফ মেডিসিন যদি একটু বেশি সময় নেয় বাট ওভারঅল কিওর করে, দ্যাট কুড বি আ গ্রেট থিং। সুতরাং সুজাতদের মতো মানুষরা অনেক দিন সময় নিয়ে তারা যেটা তৈরি করতে পারেন, দ্যাট ইজ মাচ মোর পার্মানেন্ট রাদার দ্যান আ পলিটিক্যাল ইলেকশন আর সামথিং অফ দ্যাট সর্ট। কিন্তু সিঙ্গুর থেকে আরেকটা বার্তাও পশ্চিমবঙ্গের সম্বন্ধে নেগেটিভ বার্তা যাচ্ছে, যে এখানে অ্যাক্রস দ্য পলিটিক্যাল স্পেকট্রাম তারা কিন্তু এখনো তাদের মধ্যে ক্ল্যারিটি বা কনসেনসাস আসেনি যে তারা কি করে এখানে শিল্পায়ন বা উন্নয়ন করবে, এবং দ্যাট ইজ কজিং হার্ট টু দি ইনভেস্টার্স। এক্স্যাক্টলি। একটু সুপর্ণদা একটু ওয়েট করলে ভালো হয়। সুজাতদা, এটা আগের বারই, আগেও সুপর্ণদা বারবার নেতিবাচকের কথা বলছে। নেতিবাচক শিল্প পত্রিকাতে, শিল্পপতির টার্মসে আমি জমি দেবো কিনা, শিল্প কোথায় হবে, কি ধরনের শিল্প হবে, কত তাতে লোক থাকবে, কি ধরনের প্রযুক্তি, আধুনিকতম প্রযুক্তি দিলে কতজনের চাকরি হবে, চাকরি আদৌ হবে কিনা, সবচেয়ে বেশি মেকানাইজ করে দিলে। যদি সবচেয়ে শিল্পায়ন দেশেও এখন বেকারিত্ব আছে, শিল্পায়ন দেশে বেকারিত্ব দূর করতে পেরেছে এরকম নয়, বারে বারে জব ছাঁটাই করছে। ফলে শিল্পের কাছে নেতিবাচক যাচ্ছে পশ্চিমবঙ্গ। কেন? ভুল পদ্ধতিতে, ভুল মডেলে শিল্পপতিদের দাবিকে মেনে সিঙ্গুরের করা হয়েছিল। কেউ বলা হয়নি যে পশ্চিমবাংলায় কোনো শিল্প হবে না, এটা কখনো কেউ বলেনি। কোথায় হবে, কি পদ্ধতিতে হবে। ডেমোক্রেসি মানে শুধু মেজরিটি নয়, ডেমোক্রেসিতে যাদের তুমি জমি নিচ্ছ, কোনো প্রজেক্ট করছো, আলোচনা করছো কিনা, সমস্ত তথ্য তাদের দিচ্ছ কিনা, ইনফরমেশনের ভিত্তিতে, কনসেনসাসের ভিত্তিতে, ক্যাশ কম্পেনসেশন নয়। ক্যাশ কম্পেনসেশন। সুজাতদা, একটা প্রশ্ন থাকে যেটা সুবর্ণদা বলার চেষ্টা করছেন, যে বিনিয়োগের ক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে সে যত যে সাইজের একটা কোথাও একটা ঐক্যমতের প্রশ্ন থাকে না, ঐক্যমতে ক্যাপিটাল লেবারের দ্বন্দ্ব থাকবে। না, আমি সেটা বলিনি, আমি শেষ করি, আমি বুঝেছি, আপনি বুঝেছিলাম। নেতিবাচক মানেটাকে উনি বলছেন শিল্পমহলের কাছে পশ্চিমবাংলার এই রায়ের ফলে একটা নেতিবাচক। না, আমি সেটা বলিনি সুজাতদা, প্লিজ অ্যালাউ মি। আমি বারবার যেটা বলছি, ধরুন এই রাজ্যগুলোকে যদি কিছুক্ষণ আর্গুমেন্ট সেক রাজ্যগুলোকে রাষ্ট্র হিসেবে ধরা যায়, আর্গুমেন্ট সেক, হ্যাঁ বলুন, এবং সেখানে যদি বাইরের থেকে কেউ আসে, তো সেখানে আমার নীতির সম্বন্ধে একটা স্বচ্ছতা বা পরিচ্ছন্নতা থাকার দরকার, যে আমি কোনটা অ্যালাউ করি এবং কোনটা অ্যালাউ করি না। সুতরাং সেখানে যদি অ্যাক্রস দ্য পলিটিক্যাল স্পেকট্রাম যদি একটা ক্ল্যারিটি বা কনসেনসাস তৈরি হয়, দেন আই উইল আন্ডারস্ট্যান্ড যে না, আমি এখানে কিছু করতে পারি কি করতে পারি না। সো 2,
থার্ড হচ্ছে, আমি তো প্রথম থেকেই আপনাদের সকলের সাথে একমত হচ্ছি যে একটা ফ্লড মডেল অফ ডেভেলপমেন্ট, ইন্ডিয়া উইল হ্যাভ টু রিলুক অ্যাট ইট। ফোর্থ হচ্ছে, ইন্ডাস্ট্রি ডাজ নট ক্রিয়েট জবস। আমি প্রথম দিন থেকে বলে আসছি, jobs are created as a feedback loop between the process of demand and supply. শিল্প তখনই চাকরি দেয় যখন মার্কেটে ডিমান্ড থাকে, যখন বাজারে স্লাম্প থাকে শিল্প স্যাক করে। সরকারের সাথে শিল্পের একটা ডিফারেন্স হচ্ছে, সরকারের ম্যান্ডেট হচ্ছে ওয়েলফেয়ার, শিল্পর ম্যান্ডেট প্রফিট ম্যাক্সিমাইজেশন। কিন্তু তা সত্ত্বেও যদি একটা স্বচ্ছতা নীতির মধ্যে না থাকে, যদি আপনি বলতেন ঠিক আছে আমি তোমাকে গোয়ালতরে জমি দেবো, নিশ্চয়ই পরিকাঠামো তৈরি করে দিচ্ছি, যে শিল্প গোয়ালতরে যেতে চায় সে যাবে, যে যেতে চায় না সে যাবে না। কিন্তু প্রথমে জমি দিলাম, তারপরে পরের একটা সরকার এসে বলল না আমি সেটা মানি না, দ্যাট ইজ ক্রিয়েটিং আ কনফিউশন ইন দ্য মাইন্ডস অফ দ্য ইনভেস্টর। সেটা সেই সরকার, আমি মানছি সেটা সেই সরকার। আমি অনুরোধ করব, আপনারা সুপ্রিম কোর্টের রায়ের যদি 20 থেকে 40 প্যারাগ্রাফগুলো পড়েন, তাতে অসাধারণ, এই রায়টা আমি পড়ার পর ধরতে পেরেছি, কালকে তো পুরোটা এখনও পড়ে উঠতে পারিনি। তাতে লাইন বাই লাইন দেখাচ্ছে যে সরকার প্রথমে কোথায় জমি দিতে চেয়েছিল, শুধু টাটাকে। সুপর্ণবাবু যেটা বলতেছিলেন, শিল্প নীতি থাকা উচিত, তার অবজেক্টিভ থাকা উচিত, জায়গাগুলো দেখানো উচিত, তার একটা জেনারেল বিরোধীদের সাথে কনসেনসাস মডেল রাখা উচিত যাতে বিরোধিতা না হয়, এবং তারপর একটা স্বচ্ছতার ভিত্তিতে সবাইকে জানিয়ে করা উচিত। আমি এগ্রি করলাম, এটা নেই, এটা এই অর্থে নেতিবাচক। আমি এটা নিয়ে আর বিতর্ক বাড়াবার দরকার নেই। কিন্তু যিনি গবেষক বলছেন যে রাজারহাটে আমরা প্রচুর আন্দোলন হয়েছে, হেরে গেছি আমরা। পূর্ব কলকাতার জলাভূমি বাঁচাবার জন্য ধ্রুবজ্যোতি আলাদা প্রচুর লড়াই ছিল, আমরা সেই লড়াই হেরে যেতে পারি, কিন্তু সেই লড়াইটা ছিল। ধ্রুবজ্যোতি ঘোষ সহ একাধিক জন পূর্ব কলকাতা নবদত্তরা, আমরা অনেকে কম বেশি পূর্ব কলকাতার জলাভূমি রক্ষার জন্য চেষ্টা করেছি। কিউটা কোর্টের অর্ডারও আছে হাইকোর্টের, আজও পূর্ব কলকাতার জলাভূমি ধরা যাবে না। সারা ভারতবর্ষে ওই ডেভেলপমেন্ট মডেলের এগেনস্টে পরিবেশ রক্ষার আন্দোলন, সেই চিপকো থেকে শুরু করে, নর্মদা বাঁচাও থেকে শুরু করে, সর্দার সরোবর প্রজেক্টের বিরোধিতা করে বহু আন্দোলন, বহুদিন ধরে আজও মেটা পাটেকারের আন্দোলন নর্মদা বাঁচাও চলছে। ফলে ডেভেলপমেন্ট মডেল, নানা ধরনের মডেলকে চ্যালেঞ্জ করা হয়েছে, যেখানে মানুষের সপক্ষে উন্নয়নটা হতে হবে, মানুষের বিপক্ষে দাঁড়িয়ে কিছু পুঁজিপতি কর্পোরেটের পক্ষে দাঁড়িয়ে উন্নয়ন করা যাবে না। এই ধারণাটা জোরের সঙ্গে আরও বেশি করে হচ্ছে। এখানে সিঙ্গুর আমাদের সাহায্য করবে, সিঙ্গুর আমাদের পথ দেখাবে যে হ্যাঁ, আন্দোলন করলে একটা কলোনিয়াল আইন বদল করা যায়, আন্দোলন করলে ইন্ডাস্ট্রি যদি না করে জমি ধরে রাখে তাহলে সেই জমি আবার কৃষকদের ফেরত দেওয়া যায়, এবং সেই কম্পেনসেশন যারা 10 বছর চাষ করতে পারেনি তারাও কম্পেনসেশন পেতে পারে, চাষযোগ্য হয়ে উঠতে পারে। সঙ্গে যে ক্ষেত মজুর আছে, সঙ্গে যে ভাগ চাষি আছে, তাদের রেজিস্ট্রিকরণ, তাদের নিয়মিতকরণ, তারা আবার ফিরে পেতে পারে, তাদেরও জীবন জীবিকা যুক্ত ছিল, তাদেরও আইনের মধ্যে ঢোকানো। এইগুলো অনেকগুলো বাকিও আছে, আমি এই লড়াইটা টোটাল এখনো অনেক বাকি আছে। এই জায়গা থেকে একটা চ্যালেঞ্জও আছে, একটা উত্তরণ ঘটেছে আন্দোলনে, যেটা একটা মাঝখানে কি হবে অনিশ্চয়তা ছিল, তার থেকে আর একটা উত্তরণ ঘটেছে, আরো চলতে হবে। আমি এখান থেকে সুয়াত একটা প্রশ্ন থাকছে যে এই সরকারের কাছে তো ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনে তৃণমূল কংগ্রেসের এই আন্দোলন, যে আন্দোলনের বিভিন্ন মানুষের সাথে তারা একটা বিরাট অ্যাঙ্কার রোল প্লে করে এগিয়ে নিয়ে যেতে পেরেছে। প্রশ্ন এই জায়গা থেকে যে এখন যেভাবে সরকার চলছে, একটা কর্মসংস্থানের দাবি থাকবে আগামী দিনে, অন্যান্য দাবিগুলো, এই দুটো প্রশ্নকে কি মিটিগেট করতে পারবে বলে সরকারের? আমাদের দাবি থাকবে, আমরা সরকারের পক্ষে যে লোক। আপনার কি মনে হচ্ছে যে আপনি কি এক্সপেরিয়েন্স বলছি, এটা রাহুল যারা দল করে তাদের একটা শিরোপীড়া হবে। আমাদের দিক থেকে দাবি থাকবে যে 12 সপ্তাহের মধ্যে সুষ্ঠুভাবে জমিটা যাতে সকলে বন্টন হয়, অভিযোগগুলো কম আসে, ঠিক মতো বন্টন হয়, যার যে জমি যেখানে আছে সেই প্রাপ্যটা সে পাক। 2 চাষযোগ্য করার জন্য যেটুকু কোনো মূল্য দিতে হয়, কোনো আর্থিক সাহায্য দিতে হয়, সরকার সেই চাষযোগ্য জমি ফিরিয়ে আনবে। সঙ্গে যেসব স্টেক হোল্ডার আছে, পুরনো আইনে জীবনে যাদের কোনো অধিকার ছিল না, ভাগ চাষি, প্রান্তিক চাষি, ওই জমির ওপর নির্ভরশীল যারা, তাদেরও একটা স্টেক গড়ে তোলার জন্য আইনের সংশোধন। ওয়েস্ট বেঙ্গল অ্যামেন্ডমেন্ট আইনটা এখনও সুপ্রিম কোর্টের বিচারালয়ের মধ্যে পড়ে থাকবে না, এই মামলা ওটাকে বার করে দিয়েছিল, প্রথমে নিয়েছিল, তারপরে ওই যে আইনটা বিধানসভা হয়েছে আনট্যাগ করে দিয়েছে, মানে বার করে দিয়েছে, এই বিচারের মধ্যে ওরা রাখেননি।
ফলে ওটা একটা প্রশ্ন আছে ওই আইনটা নিয়ে কী হবে। তাহলে আমরা বলবো সেই আইনে আবার ক্ষেত মজুর অমুক যারা স্টেক হোল্ডার বলে আমরা মনে করি তাদেরও এই সরকারের দায়িত্ব থাকে আস্তে আস্তে তাদের অংশটা নেওয়া, তাদের দায়িত্ব, তাদের শেয়ারটাকে স্বীকার করা, তাদের ভূমিকাটাকে স্বীকার, এটা দীর্ঘ পরিকল্পনার বিষয় আছে। ফলে আর একটা বড় ইনিংসের মুখোমুখি আমরা হব এবং সেখানে সরকার যেটি আন্দোলনের আগে বিরোধী পক্ষ হিসেবে পরিচালনা করেছেন, সঙ্গে থেকেছেন, আন্দোলনকে আর একটা মাত্রায় নিয়ে গেছেন, ফলে তারা নিশ্চয়ই কোনো শুনবেন বলে আমার মনে হয়। দেখুন আমি বলি সিঙ্গুর নিয়ে ঐতিহাসিক জয় যেটা হয়েছে সে তো হয়েছে মানুষের স্বার্থে হয়েছে, মামাটি মানুষের জয়টা। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে, সবচেয়ে বড় কথা যেসব গরিব বুড়ো মানুষগুলি আজকে ভরসা দিয়েছিল, বিশ্বাস রেখেছিল এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছিল, তাদের আমরা ধন্যবাদ জানাই এবং আস্থার ফল তারা পেয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আস্থার মর্যাদা রেখেছেন, এটা সবচেয়ে বড় কথা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা মুখে বলেন তা করে দেখান এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেন তা পালন করেন, এখানে কিন্তু এই রায়টা সেটাও প্রমাণ করলো। এবং যেভাবে সরকার যে দ্রুত গতিতে আজকে অলরেডি সুজাতদা হয়তো জানেন নিশ্চয়ই সার্ভে করতে চলে গেছে, আজকে জমির সার্ভে আরম্ভ হয়েছে এবং যত হয়ে গেছে অলরেডি এবং আজকে মিটিংও একটা আপনার প্রশাসনিক মিটিংও হয়েছে এই নিয়ে এবং যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত গতিতে এই জমি সুরাহা করা যায় এবং সেটাকে যথাযথ চাষযোগ্য করে তোলা যায় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি আশা করি যত কম সময়ের মধ্যে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় ইমপ্লিমেন্ট করবেন। এবং যেটা সুপর্ণদা চলে গেলেন হয়তো বলা হলো না, যেটা যে একজন মুখ্যমন্ত্রীর কাছে কৃষি বা শিল্প এর থেকে বড় কথা তার দৃষ্টিভঙ্গিটা কি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব মুখ্যমন্ত্রী বা খুব বিরল মুখ্যমন্ত্রীর মধ্যে পড়েন বা বিরল নেত্রীর মধ্যে পড়েন যার আজকে একটা প্রাকৃতিক হিসেবেও মানে প্রকৃতির দিক দিয়ে একটা পরিচ্ছন্ন দৃষ্টি আছে, যার জন্য তিনি বারবার পাহাড়ে ছুটে যান, যার জন্য তিনি বারবার গিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের কাজে দেখেন, বারবার তিনি ট্যুরিজমকে উন্নতি করার কথা বলেন, যেটা 34 বছর ধরে বাম সরকার প্রায় একদম মানে শেষ করে দিয়ে বলতে পারি, সেইগুলোকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তুলে আনতেন। কেন? আজকে প্রাকৃতিক ভারসাম্য বা যেগুলো প্রাকৃতিক ওরিয়েন্টেড যেসব ডিপার্টমেন্টগুলো আছে সহতদা, যেমন ফরেস্ট আছে, যেমন ট্যুরিজম আছে, যেমন বাকি পাহাড়ের প্রভূত উন্নয়ন বা ট্যুরিজমের মাধ্যমে উন্নয়ন করার চেষ্টা করছেন, তার একটাই কারণ যে প্রকৃতিকে কোথাও অবহেলা করা যাবে না। আজকে তাই যখন এই সিঙ্গুর নিয়ে কথা হয়েছিল আপনার মনে হয়েছে হয়তো সুজাতদা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দুটো নদীকে বুঝিয়ে দেওয়া হয়েছে, একটার নাম বোধহয় বাঁকা নদী, একটা নাম মনে পড়ছে না, এই দুটি নদীকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সুতরাং প্রাকৃতিক দিক দিয়েও কৃষির যে ভারসাম্যতা সেটা বজায় রাখার জন্য বর্তমান মুখ্যমন্ত্রীর যা দৃষ্টিভঙ্গি আমার মনে হয় সেখানে কোনো রকম সমস্যা তৈরি হয় বলে মনে হয় না। আগামী দিনে কৃষকরা যে ভরসা করে এতদিনকার ভরসা রাখার পর যে আস্থা রেখেছেন তার যে যথাযথ তিনি তার মর্যাদা রাখতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী দিনে সেটাকেও সর্বোপরি ইমপ্লিমেন্ট করা হবে। এবং বারবার আমরা যেটা বলার চেষ্টা করছি, সুপ্রলতা থাকলে আরো ভালো হতো, যে কোথাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সুকৌশলে বা পরিকল্পনা মাফিক যে শিল্পপরিদের তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল সেটাকে এই রায় কিন্তু মুছে ফেলল। কারণ এই রায় শিল্প বিরোধিতা নয়, এই রায় অনৈতিকভাবে বলপূর্বক কৃষকদের থেকে জমি নিয়ে শিল্প করা বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহামান্য সুপ্রিম কোর্টও সেই রায়ে তার সাথে সম্মতি প্রকাশ করলেন যে হ্যাঁ এই আন্দোলন ঠিক ছিল। সুতরাং এটার একটা ঐতিহাসিক দিক আছে। এবং আমি একটু আগে যেটা বলছিলাম সুজিত, যে যেখানে আমরা বড় বড় অট্টালিকা বড় বড় শিল্প দেখি বহু জায়গায় ভারতবর্ষের বহু শহরে যারা ব্র্যান্ড হওয়ার চেষ্টা করে যে দেখো আমরা কত তাড়াতাড়ি উন্নয়ন করেছি, কত বড় বড় অট্টালিকা করেছি, কত বড় বড় কারখানা স্থাপন করেছি, কত শিল্পপতির ঢল নেমেছি, বলে না এই রাজ্য শিল্পে এত এগিয়ে আছে, ওই রাজ্য শিল্পে এত এগিয়ে আছে। পেছনটা যদি ফিরে দেখি সুজিত আমরা যে কিভাবে জমি অধিগ্রহণ করা হয়েছে, কিভাবে জমি নেওয়া হয়েছে এবং কি করে তাদের কোন রকম যোগ্য ইয়ে না দিয়ে জমি কেড়ে নেওয়া হয়েছে, যেন সেই গরিবগুলো মানুষগুলোর সেই শহরাঞ্চলে দাঁড়িয়ে জমি থাকাটাই অপরাধ ছিল, তাদের অপরাধ ছিল তাদের জমি থাকা। সুতরাং তাদের কোনো রকম বিকল্প ব্যবস্থা না করে, তাদের কোনো রকম অল্টারনেট জায়গা না দিয়ে, তাদের কর্মসংস্থানে কোনো সুযোগ সুবিধা না দিয়ে জোর করে এইভাবে শিল্প করা যায় না সুজিত। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কি বলার চেষ্টা করেছেন। তাই আমি একটা রাহুল আমি শেষ করে দিই, 1894 সালের যে নীতিটা যে বদল হলো সেটা কিন্তু শুধুমাত্র আজকে পশ্চিমবঙ্গ বা সিঙ্গুরের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হবে তা নয়, সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে জমি অধিগ্রহণ করা হয়েছে তার মধ্যে অনেক জমি অধিগ্রহণ অনৈতিক ছিল, আর সুজাতা আরো ভালো জানেন। সেই অনৈতিকতার বলি যারা হয়েছেন তাদের কাছে একটা নতুন দিশা খুলে গেল, তাদের কাছে একটা নতুন পথ তৈরি হলো এবং তার প্রতীক্ষিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যাবেন, এটা আমি গর্বের সাথে। আমি গবেষক যাওয়ার আগে গবেষকের একটা লাইন,
সঙ্গে আমি অ্যাড করছি যে বহু জায়গায় এই টাটা কোম্পানি সব বহু কোম্পানি বহুদিন ধরে জমি নিয়ে বসিয়ে রেখে দিয়েছে নানা প্রদেশে, এইটা খুলে দিল, একদম। প্রশ্ন উঠবে তুমি একদম। জমিও নিলে, কৃষকদের তাড়িয়ে দিলে, তারা ইতিহাসে হারিয়ে গেল, ইরেজ হয়ে গেল, তাদের নাম ধাম সব পরিচয় লোপ কোথায় হয়ে গেল গেল। তাও? জমি থেকে তুলে দিলে, জমিটাও ব্যবহার করছো না, ধরে রেখে দিয়েছো, পরে ফাটকা খেলবে, কনি ক্যাপিটালিজম করবে, সেই জমি তাহলে ফেরত দাও। আজকে রায় কিন্তু সেটাই সেই দিকে সেটা নিয়ে সেই দিকে দিয়ে দিল। একদম তাই। আর এর জন্য প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থেকে যাবে। রায়ান, সুজিত, আমি একটা কথা বলতে চাইবো যে এই সব কিছুর ঊর্ধ্বে উঠে যদি ওপর থেকে জিনিসটা দেখি, বিগত সরকার, বর্তমান সরকার, পুরো এই এপিসোডটাকে, একটা জিনিস কিন্তু ক্লিয়ার যে সে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগের সরকার হোক এই সরকার হোক আসতে পারে, তারা বাবু সেজে উপেনের জমিটাকে নিয়েও নিতে পারে, আবার ফিরিয়েও দিতে পারে, কিন্তু উপেনের পড়ালেখা করা ছেলেটাকে চাকরি দিতে পারে না। এইটার কারণটা কি? এইটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের বিগত সরকার এবং বর্তমান সরকারের যদি আপনি চরিত্র বিশ্লেষণ করেন, এরা আসলে প্রতিরোধ আন্দোলনের সরকার, এরা গভর্নেন্সের সরকার নয়। সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন এই যে সোভিয়েত রাশিয়া ভেঙে পড়ার পর বামপন্থা একটা নতুন দিকে যাচ্ছিল, তারপর আমরা দেখেছি কি করে নিকোলাস মাদুরো, হুগো স্যাভেজ, লুলা ডি সিলভা, বা ধরুন মাহাতির মোহাম্মদ মালয়েশিয়াতে, আহমেদিনেজাদ ইরান, এরা একটা বিকল্প অর্থনীতির মাধ্যমে কিন্তু একটা শিল্পায়নের চেষ্টা করেছে। এরা কিন্তু যে লোকগুলোর ভোটের মাধ্যমে উঠে এসেছিল, এরা কিন্তু তাদেরকে না চটিয়েই করেছে। বুদ্ধদেব ভট্টাচার্য সেটা করতে পারেনি, জ্যোতি বসু সেই প্রচেষ্টাই করেনি। মমতা ব্যানার্জি, এখনো মমতা ব্যানার্জি সিঙ্গুরের সেই 26 দিনের অনশনের মমতা ব্যানার্জির প্রতীক, নন্দীগ্রামের মমতা ব্যানার্জির প্রতীক, কিন্তু এখনো কি করে এই যে মানে সিঙ্গুরের লোকেরা জমি পেয়ে গেল, সেখানে কালকে হাল পড়বে, গরু চলবে, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে যে বেকার থাকবে। আসলে কেন হচ্ছে শিল্পায়ন? একটা বড় কারণ হচ্ছে যে আমাদের গভর্নেন্স, আমাদের সেই লিডারশিপের স্কিল নেই, আমাদের সেই গভর্নেন্সের ভিশন নেই। আর একটা বড় কারণ হচ্ছে যেটা সুজাত বাবু বলেছেন যে এই আগাছা পুঁজিবাদ বা ক্রনি ক্যাপিটালিজম। সিঙ্গুর প্রজেক্ট সেদিনই ফেল করেছিল যেদিন আলিমুদ্দিন স্ট্রিটে খাতায় কলমে তার মাপজোক চলছিল। কারণ সেইখানে কি হয়েছিল যে একটা নিরঙ্কুশ ক্ষমতাশালী সরকার, একটা মাত্র একটা কোম্পানি, সেই কোম্পানির কি শক্তি, তার টাকা আছে, তার ম্যান পাওয়ার আছে, তার হাতে আইন নেই, তার হাতে পুলিশ নেই, তার কাছে ম্যান্ডেট নেই, তার অধীনে হয়ে গিয়েছিল। তাদেরকে খড়গপুরে জমি দেখাচ্ছে, তারা জমি নিচ্ছে না, যে সরকার এটা গভর্নেন্সের উপর নেই। বুদ্ধদেব ভট্টাচার্য টাটাদের অধীনতা মেনে নিয়েছিল এবং বলেছিল টাটারা যা শর্ত দিচ্ছে তাই পূরণ করছে। সেই ক্রনি ক্যাপিটালিজমই সিঙ্গুর প্রজেক্টকে ফেল করিয়েছিল এবং এই 10 বছরের টাল বাহানার জন্য দায়ী। অতএব শিল্পায়নের ভিশনের মধ্যে যদি এই ক্রনি ক্যাপিটালিজম ঢুকে যায়, কখনোই শিল্পায়ন হবে না। সুজাতদা, ও কতগুলো কিন্তু ঠিক যখন 90-এর সময় যখন বামপন্থা একটা প্রশ্নের সামনে ক্রস রোডে দাঁড়ালো গিয়ে, সোভিয়েত পতন, তখন কতগুলো নাম বললো যারা সেভাবে হয়তো মার্কসিস্ট মানে ক্লাসিক্যাল মার্কসিস্ট কুলিং এর নয় বা কিছু নয়, কিন্তু তারা একটা বিকল্প কিছু সন্ধান দিতে পেরেছিল। বামেরাও এটা পারলো না। ভারতবর্ষে নিকোলাস মাদুরো তো মার্কসিস্ট নয়, যেটা ভেনেজুয়েলা তার কমিউনিস্ট সমাজতন্ত্রের তো ফ্লেভার আছে না ওনার, মানে সে যে তন্ত্রেরই হোক বা মার্কসিস্ট কি ওসব দেখার দরকার নেই। আমার কথা হচ্ছে যে একটা নতুন একটা বিকল্প, যেটা একটা আশা জাগিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত রাজ্যে, হ্যাঁ নিঃসন্দেহে সিঙ্গুর, নন্দীগ্রাম গণ আন্দোলনের জয় হলো, কিন্তু তারপর সেই পরের প্রশ্নটা কিন্তু একটা প্রশ্ন যেটা আমি বারবার তোলার চেষ্টা করেছি। শুধু বলবেন নিশ্চয়ই, একটা কথা ভাবতে হবে যে কর্মসংস্থান মানে তো বহু মানুষকে বঞ্চিত করা না। কর্মসংস্থান মানে নিশ্চয়ই তার দাম মানে রাখে, কিন্তু তার সঠিক প্রয়োগ বা সঠিক নীতি কি হবে সেটা তো রাজ্য ঠিক করতে হবে। আমি অনৈতিকভাবে কোথাও কোনোভাবে কর্মসংস্থান করার জন্য বহু লোককে মেরে ফেললাম, তাকে আত্মহত্যা করতে বাধ্য করলাম, সেটা নীতি হতে পারে না। না, এখানে দুটো তিনটে বিষয় আছে। এটা এত শর্ট সময়ের মধ্যে ও তুলেছে প্রশ্নগুলো, উনি তুলেছেন যে কোনো শিল্পায়নের একটা সোশ্যাল কস্ট কি, এইটা আমাদের সবসময় বিচার্য বিষয়ের মধ্যে থাকে। দ্বিতীয় থাকে যে ইজ দেয়ার ইজ নো অল্টারনেটিভ, গ্লোবালাইজেশন হয়ে যাওয়ার পর শিল্পায়নে কি একমাত্র মুক্তির পথ বা টিনা যাকে বলে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। কিন্তু তার বিকল্প বহু সন্ধান, সেটা গান্ধীর লেখার মধ্যে হোক, গান্ধীর স্বপ্নের মধ্যে হোক, এবং প্রকৃতিকে বাঁচিয়ে রেখে প্রকৃতির মধ্যে কিভাবে মানুষের কোয়ালিটি অফ লাইফটাকে বাড়ানো যায়। সকলের চাকরি হবে, প্রত্যেকে চাকরি পাবে, একটা বেকার থাকবেন, এটা আমাদের স্বপ্ন। পৃথিবীর কোনো দেশেই সবাই চাকরি পেয়েছে, কারোর যে কোনো মডেলের কথাই উনি বলছেন, যে কোনো দেশের কথাই উনি বলছেন, সেখানে কোথাও সেরকম নেই। সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে, বিভিন্ন ভাতার মাধ্যমে, হেলথ স্কিমের মাধ্যমে যারা চাকরি পাচ্ছে না
তাদের একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড অফ লাইফের মধ্যে রাষ্ট্র ওয়েলফেয়ার স্টেট হিসেবে কাজ করছে, ফলে সময়ের চাকরি হয়ে যাবে। এটা কোনো স্টেটেই আজ অব্দি পৃথিবীতে দেখাতে পারেনি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেখা যাচ্ছে সেখানে লোক চাকরি পেত না, একটাই জামা, একটাই পাউরুটি একবার পেত, রেশনে তার বাইরে কিছু পেত না। 90 দশক। হ্যাঁ, এর ফলে রাখতে পারলো না সমাজটাকে, যেখানে সোশ্যাল ইকোনমিক অধিকারের উপর অনেক গুরুত্ব বেশি দেওয়া হতো রাজনৈতিক অধিকারের থেকে বেশি, তবু সেখানেও রাখতে পারলো না। স্টেট ক্যাপিটালিজম বা স্টেট অর্গানাইজ প্ল্যানিংও পারলো না। ফলে এটা কোথায় গিয়ে তার উত্তর আমি জানি না, কিন্তু এটা গ্লোবালাইজেশন, কোনি ক্যাপিটালিজম, শিল্পায়ন উত্তর নয়। এই এটা ছোট ছোট গ্রাম এটা alternate হওয়া উচিত নিঃসন্দেহে, বিষয়টা। একদমই একটা alternate সেখানে নিশ্চয়ই হওয়া উচিত। যারা এই পথকে মানে একদম নিশ্চিত এবং ভবিতব্য বলে যারা প্রমাণ করার চেষ্টা করেন, তাদের কফিনে যে না, পেরেক শুধু পড়েছে। আমি একটা খালি লাইন বলবো, অমিত ভাতুরী মহাশয়ের অসাধারণ বই আছে, অর্থনীতিবিদ অমিত ভাতুরী, বিকল্পের সন্ধানে, ন্যাশনাল বুক ট্রাস্টের বই, অল্টারনেটিভ ইকোনমির মাধ্যমে কি করে ওই মানুষের এমপ্লয়মেন্ট, তার পোটেনশিয়াল সেটা কি সোজা এগুলো সেটা বাড়ানো কি? যায়। এটা না, কি? কিন্তু সুজিতটা সমস্যাটা হয়েছে যে এইগুলো আরো চর্চার বিষয় আছে। এটা এই টিভিতে জোর করে হবে, এটা আর এক ধরনের চর্চা। নিশ্চয় একদম ধন্যবাদ। রাহুল চক্রবর্তী, আপনাকে ধন্যবাদ। শাহনওয়াজ আলী রায়ান, পার্টি নিয়ে আমি ইন্টারেস্টেড, আমি পার্টি নিয়ে ইন্টারেস্টেড। একদমই তাই, গণ আন্দোলনের এবং মানবাধিকারকে অল্টারনেট একদমই তাই। এবং সেই সিঙ্গুর আন্দোলন, তার পরবর্তী নন্দীগ্রাম, ক্রমাগত এই আন্দোলন দেখিয়েছে যে একটি রাজনৈতিক বিভিন্ন ধারার বিভিন্ন মতের রাজনৈতিক দল, মানবাধিকার কর্মী থেকে সাংস্কৃতিক কর্মী, এই রকম অনেকের কাছেই শুনেছিলাম যে 80 দশকের যারা বিশেষভাবে 70 দশক পরবর্তী প্রজন্মের অনেকের কাছেই শুনতাম যে কোথাও একটা বদ্ধাবস্থার মধ্যে দিয়ে তাদের যেন জীবন অতিবাহিত হয়, সবকিছু মেনে নাও। সেই জায়গা থেকে এক দুরন্ত উচ্ছ্বাসে গতি পেয়েছিল যে সিঙ্গুর আন্দোলন, যা আজকে ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের মাধ্যমে সেদিনকে জমি অধিগ্রহণটাই ছিল অবৈধ, অধ্যত্ত বিরুদ্ধে কুঠারাঘাত। এবং অসাধারণ একটি কোর্ট বেরিয়ে এলো। একসময় আমরা ঐতিহাসিক ভুল নিয়ে চর্চা হয়েছিল, তবে আগামী দিনে যে ঐতিহাসিক আত্মহত্যা, এই যে শব্দটি, এটিও যে একটি রাজনৈতিক মাত্রা পেয়ে গেল এবং এটা ভবিষ্যতে সামাজিক জীবনে চর্চা হবে, এটাও বলাই বাহুল্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি তিনজন যারা এই মুহূর্তে রয়েছেন। সুপর্ণদা ছিলেন, ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে দেখলেন রণক্ষেত্রের আজকের এই পর্ব। ধন্যবাদ, নমস্কার। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বার্নপুর স্টিল।